গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের বিভিন্ন যে রস, লালা রস, তারপর হচ্ছে অগ্ন্যাশয় রস, পাক রস, আন্তরিক রস, সেই রসের উপাদানগুলো সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা যেটা শুরু করব পাক রস, এবং সেই পাক রসে যাওয়ার আগে তোমাদের কপালে পাক লাগানোর জন্য প্রথমে কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সবার প্রথমে আমরা তাহলে প্রশ্নে আসি। প্রথম যে প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নের অ্যান্সার দাও। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে পরিপাক নালী এবং শ্বাসনালীর সাধারণ অংশটি হলো অপশন এ ফ্যারিংস, ল্যারিংস, ন্যাসাল পথ বা ন্যাসাল প্যাসেজ, অপশন ডি গ্লটিস। বলো। একটু জোরে বলো। জিজ্ঞেস করছো? পরিপাক নালী এবং শ্বাসনালীর সাধারণ অংশ মানে কমন অংশটাকে কি বলে, বাংলায় কি বলে? বাংলায় বলে গলবিল, এবং গলবিলের যেটা ইংরেজি সেটা হচ্ছে কি, সেটাকে বলে ফ্যারিংস। অপশন ফ্যারিংস। অপশন এ ইজ কারেক্ট। ল্যারিংস মানে হচ্ছে স্বরযন্ত্র, ল্যারিংসের বাংলা হচ্ছে স্বরযন্ত্র, মানে যেটা আমাদের ভোকাল কর্ড। আর ন্যাজাল প্যাসেজ মানে হচ্ছে আমাদের যে নাসাপথ। আর গ্লটিস তো জানি যে শ্বাস ছিদ্রের একদম সম্মুখ ভাগকে বলে গ্লটিস, এবং তার উপর একটা এরকম ঢাকনা থাকে, সেটাকে বলে এপিগ্লটিস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোন উৎসেচকটি বাকিদের থেকে পৃথক? কোন উৎসেচকটি বাকিদের থেকে পৃথক? রেনিন, কারণ এটা শুধু আমরা জানি যে শিশুদের থাকে, বাকিদের থাকে না। নেক্সট 38-এর প্রশ্নটা আজকে ক্লাস করার পরে পড়বো, কারণ তোমাদের আমি পিত্তরস এখনো পড়াইনি, তো সেটা পড়াই তারপরে আমি আসবো। 39-এর প্রশ্নটা বলছে নিচের কোন অঙ্গটি ভারী ধাতুর বিষক্রিয়া থেকে দেহকে রক্ষা করে? পাকস্থলী, যকৃৎ, ফুসফুস, অগ্ন্যাশয়। হুম, ভারী ধাতুর বিষক্রিয়া আমরা পড়েছিলাম যকৃৎ। যকৃৎ বা লিভার অ্যাকচুয়ালি ভারী ধাতুর বিষক্রিয়া থেকে রক্ষা করে। নেক্সট প্রশ্ন, পরিপাক নালীর কোন অংশে পেশি স্তর 3টি ভাগে বিন্যস্ত? গ্রাসনালী, অঙ্গ, মলাশয়, পাকস্থলী। পরিপাক নালীর কোন অংশে পেশি স্তর 3টি ভাগে বিভক্ত? হুম, অন্ত্র মানে ক্ষুদ্রান্ত। ইয়ের কি মনে হচ্ছে, অর্পণের কি মনে হচ্ছে? না না, এখানে পেশি স্তর 3টে ভাগে বিভক্ত, এখানে মানে ইয়ে বলেনি তোমার, এখানে বলেনি যে প্রধান অংশ কটি, এখানে বলেছে পেশি স্তর। পেশি স্তর 3টে ভাগে বিভক্ত, এটা আমার যেটা মনে হচ্ছে গ্রাসনালী, যদি এটা আমি কনফার্ম হয়ে বলবো, এটা আমি রাখছি পাশে। মুখবিবরের পরিপাক সম্পর্কে কোনটি সঠিক সেটি বলো। এখানে প্রোটিনের পরিপাক শুরু হয়, খরিত রস উৎসেচকবিহীন, শর্করা জাতীয় খাদ্যের প্রথম পরিপাক স্তর, লিপিডের সম্পূর্ণ পরিপাক ঘটে। অপশন অপশন সি ইজ কারেক্ট, শর্করা জাতীয় খাদ্যের প্রথম পরিপাক স্থল, অপশন সি ইজ কারেক্ট, ভেরি গুড। নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে এই যে ক্ষুদ্রান্তের ল্যাকটিয়াল, আসলে দেখবে তুমি জিজ্ঞেস করছিলে না যে ল্যাকটিয়াল বলতে কি বোঝায়, দেখো এবার খুব সুন্দর একটা প্রশ্ন এসছে। ক্ষুদ্রান্তের যেটা ল্যাকটিয়াল সেটি কি? রক্তবাহ, লসিকাবাহ, পরিপাকনালী না পিত্তনালী? ল্যাকটিয়াল হচ্ছে লসিকাবাহ। নেক্সট হচ্ছে নিচের কোনটি কেবল লিপিড পরিপাকে আবশ্যিক? এটাও আমরা আজকে ক্লাস করি, তারপরে বলবো। এই প্রশ্নটাতেও আসবো। না, এটা শুধুমাত্র লিপিড পরিপাকে সাহায্য করে, এটা পিত্ত হবে। আমরা পিত্তরস পড়লে দেখতে পাবো, পিত্ত হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট হচ্ছে পেয়ার্স প্যাচ পরিপাক নালীর কোথায় থাকে? বলো। পেয়ার্স প্যাচ, এইটা এটা আগের দিনও ভুল করেছিলে। পেয়ার্স প্যাচ আমি বারবার বলা হচ্ছে, পেয়ার্স প্যাচ থাকে ডিওডিনামে। ডিওডিনাম মানে এখানে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের 3টে অংশ, ডিওডিনাম, ইলিয়াম আর জেজুনাম। নেক্সট,
মিথ্যজীবী ও অণুজীবের বাসস্থান মানবদেহের কোথায় লক্ষ্য করা যায়, অর্থাৎ কোথায় মিথ্যজীবী ও অণুজীব থাকে? জিহ্বার উপরিতল, মলাশয়, সিকাম, ডিওডিনাম। সিকাম। সিকাম। নেক্সট হচ্ছে মানুষের দুধ দাঁতের সংখ্যা কটি? 10টি, 12টি, 20টি, 32টি। 20টি। নিচের কোন দুটি দাঁতের উপস্থিতি প্রমাণ করে মানুষ সর্বভুক? প্রিমোলার ও মোলার, কৃন্তক ও ছেদক, কৃন্তক ও মোলার, ছেদক ও মোলার। বলো কেন? কৃন্তক তো কৃন্তক তো ধরতে সাহায্য করে, মোলার পেছনে সাহায্য করে। এটা সর্বভুক কি করে প্রমাণ করে? দেখো, মানুষ সর্বভুক মানে কি? মানুষ এক ধারে যেমন শাকাহারী, একই ধারে সেরকম মাংসাশী। তাহলে শাকাহারী, ছেদক মোলার হবে, ডি ডি। কৃন্তক এবং ছেদক। কারণ কৃন্তক আছে মানে, কৃন্তক মানে কি? কৃন্তক মানে হচ্ছে ইনসিজার, সেটা হচ্ছে শাকাহারীদের থাকে, যারা শাকাহারী মেনলি, যেমন গিনিপিগ, খরগোশ। আর ছেদক হচ্ছে মাংসাশী প্রাণীর বৈশিষ্ট্য, যেটা মানুষের রয়েছে, সেই জন্য এটা প্রমাণ করে মানুষ সর্বভুক। বেশ, মানুষের দৈনিক লালাক্ষরণের পরিমাণ কত? দেখো, এটা আমরা আগের স্লাইডেই পড়েছিলাম যখন ক্লাস করেছিলাম পাচক রস। দেখো, দৈনিক লালাক্ষরণের পরিমাণ পড়েছিলাম 1200 থেকে 1500 ml। এই যে 1200 থেকে 1500 ml। তাহলে এখানে কোন অপশনটা যাবে? এখানে অপশন এ আছে 1.5 লিটার, এটাই যাবে, কারণ 1.5 লিটার এটা হচ্ছে। নেক্সট হচ্ছে আন্তরিক রসে কোনটি থাকে না? আন্তরিক রসে মল্টেজ, ইরেপসিন, HCl, জল। আন্তরিক রসে কোনটি থাকে না? মল্টেজ, ইরেপসিন, HCl নাকি জল? দেখো, ইরেপসিন তো আন্তরিক রসেই থাকে, মল্টেজও থাকে, HCl থাকে না। HCl শুধু পাক রসে থাকে। কারণ কারণ আন্তরিক রসের পিএইচ অ্যাসিডিক না ক্ষারীয়? আন্তরিক রসের পিএইচ ক্ষারীয় না অ্যাসিডিক? আন্তরিক রসের হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষারীয়। এই যেটা অগ্ন্যাশয় রস, এই যে আন্তরিক রসের এর যে পিএইচ আমরা দেখেছিলাম 6.3 to 9.0, অর্থাৎ এটা ক্ষারীয়। ঠিক আছে, নেক্সট। এখন ক্লাসে আছি, এখন যাও। দেখো, নেক্সট প্রশ্ন, অগ্ন্যাশয় থেকে কোনটি ক্ষরিত হয় না? অপশন এ টায়ালিন, অপশন বি গ্লুকাগন, অপশন সি ট্রিপসিন, অপশন ডি কাইমোট্রিপসিন। বলো। বললে? হ্যালো? অগ্ন্যাশয় থেকে ক্ষরিত হয় না। দেখো, টায়ালিন অগ্ন্যাশয় থেকে ক্ষরিত হয়? টায়ালিন মুখ্য বিবরে থাকে, মুখ্য বিবরে লালা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। তাহলে তাহলে এগুলো ভুল করছো কেন? এই ঘুমটা ছাড়াও, চোখে জল দাও, দিয়ে ঘুমটা ছাড়াও। তোমাদের রুটিন অনুযায়ী তোমরাই ফিক্সড করেছিলে ডেটটা, তাহলে তোমরা যদি চাও টাইম চেঞ্জ করতে, তাহলে সবার একটা ভোট করো, দিয়ে ঠিক করো। দেখো, পাক রসে বর্তমানে HCl এর মুখ্য কাজ কি? খাদ্য দ্রবীভূতকরণ, খাদ্য বিশ্লেষণে সাহায্য করে, জীবাণু ধ্বংস, পেপসিনের ক্রিয়ার জন্য আম্লিক মাধ্যম প্রদান করে। বলো। অর্পণ, ঘুম কাটলো? বলো তাহলে, পাক রসে বর্তমানে HCl এর প্রধান কাজ কি? তুমি গতকালকে গ্রুপে কিছু একটা লিখেছিলে, দিয়ে আবার ডিলিট করে দিয়েছিলে কেন গো? কি এমন চলে গেছে, চলে গেছে একটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ভাবছি হয়তো কিছু লজ্জা পেয়েছে, হয়তো সেই জন্য। লজ্জার সংকোচের কিছু নেই, যা প্রশ্ন থাকবে করবে।
পাকরসে বর্তমান HCl এর মুখ্য কাজ কি বলো? খাদ্যের দ্রবীভূতকরণ, খাদ্যের বিশ্বসনে সাহায্য করে, জীবাণু ধ্বংস সাধন, পেপসিনের ক্রিয়ার জন্য আম্লিক মাধ্যম প্রদান করে। বলো সঠিক উত্তর কি হবে? না, তোমাদের ব্যাকগ্রাউন্ডে যে গানগুলো বাজছে সকালবেলা, এরকম গান হচ্ছে কেন গো? জীবাণু ধ্বংস সাধন। আজকে আমার আজকে নয়, কালকে আমার কাকুর বিয়ে হয়েছে তো বললাম না। ও আচ্ছা আচ্ছা, এই সকাল সকাল এইসব গান বাজছে তাই বলে? ঠিক আছে চলো, পাক। জীবাণু ধ্বংস সাধন। আচ্ছা, না, সঠিক উত্তর হচ্ছে পেপসিনের ক্রিয়ার জন্য আম্লিক মাধ্যম প্রদান করে। জীবাণু ধ্বংসকরণ সেগুলো তো কাজ বটে, মুখ্য কাজ। এখানে বলেছে প্রধান কাজ কি? প্রধান কাজ জীবাণু ধ্বংস সাধন নয়, প্রধান কাজ হচ্ছে, হ্যাঁ জীবাণু ধ্বংস সাধন তো করে কিন্তু প্রধান কাজ নয়। কারণ HCl কি করছে? HCl দেখবে আমরা দেখেছি যে পাকস্থলীতে যে উৎসেচকগুলো খরিত হয় সেগুলো সব আম্লিক মাধ্যমে কাজ করে। আর আম্লিক মাধ্যমে কাজ সেই জন্যই করতে পারে কারণ সেখানে HCl আছে। তাহলে পেপসিনের ক্রিয়ার জন্য আম্লিক মাধ্যম প্রদান করে কে? সেটা হচ্ছে HCl। ঠিক আছে চলো নেক্সট, কোন লালা গ্রন্থির ক্ষরণ সর্বাধিক? প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, সবগুলির ক্ষরণ সমান? সাবম্যান্ডিবুলার বা সাবম্যাক্সিলারি, এটা তো ঠিক আছে। আচ্ছা, বিলিরুবিন হলো কি? এটা আমরা যখন পড়বো তখন দেখবো। নিচের কোনটি লালারসে উপস্থিত? প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, লাইপেজ, লাইসোজাইম, পেপসিন? নো, লালারসে মেনলি যেটা থাকে লাইসোজাইম। লাইপেজ থাকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখবো অতিরিক্ত অতিরিক্ত কম। হ্যাঁ, সেটাই পড়ানোর সময় দেখবে বলেছিলাম যে ওই জন্য আমরা মুখের লালা অনেক সময় ব্যবহার করি। নেক্সট হচ্ছে কোন শর্করার পরিপাক প্রয়োজন হয় না? অপশন এ আছে একক শর্করা, অপশন বি দ্বি শর্করা, যৌগ শর্করা, সবকটি। তো পরিপাক প্রয়োজন যেটা হয় না সেটা হচ্ছে একক শর্করা, কারণ ওটা অলরেডি ভাঙা আছে, একে আর ভাঙার কোনো প্রয়োজন নেই। চলো লাস্ট আমরা একটা স্তম্ভ মেলাই। এই 5 নাম্বার স্তম্ভ মেলানোটা আমি পিত্তরস পড়াবো, তারপরে আসবো। আর এটা প্রথম যে স্তম্ভ মেলানোটা আছে এটা 4 নাম্বারটা এখনই করো। কুফার কোষের সাথে কি যাবে? কুফার কোষ। অপশন ডি হবে এটা। বাবরে, অপশন ডি এত তাড়াতাড়ি বলে ফেললে! দেখো কুফার কোষ এটা হচ্ছে যকৃৎ। ও মানে এটার সাথে ডি হবে, আচ্ছা আচ্ছা, আমি ভাবছি এটা ডি ছোট হবে। মনে হয়ে গেছে তো সবই শুনেছি। আচ্ছা, এটার সাথে তারপরে অক্সেন্টিক কোষ। অপশন ডি তো একটাই আছে, অপশন ডি তেই আছে। ও বাবা, তাও তো বটে, হুম। অপশন ডি। তাহলে দেখো অক্সেন্টিক কোষ হচ্ছে লঘু HCl ক্ষরণ করে, পেপটিক কোষ হচ্ছে আমরা জানি পেপসিন ক্ষরণ করে, আর গবলেট কোষ হচ্ছে মিউকাস ক্ষরণ করে। ঠিক আছে চলো আমরা নেক্সট আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে পিত্তরস। দেখো আমরা দেখবে পড়েছিলাম, যখন যকৃৎ পড়েছিলাম তখন দেখেছিলাম যে এরকম আমাদের যে লিভার বা যকৃৎ তার এরকম 4টে প্রধান খণ্ডক থাকে। সেই খণ্ডক 4টের নাম বলতে পারবে কেউ? মনে আছে 4টে খণ্ডকের? বাম খণ্ড ডান খণ্ড, হ্যাঁ আর বাম খণ্ড ডান খণ্ডের মধ্যে আরো দুটো ভাগ ছিল। হ্যাঁ, কোয়াড্রেট, কোয়াড আর কডেট। তো এই যে যকৃৎ, সেই যকৃৎ থেকে অ্যাকচুয়ালি উৎপন্ন হয় পিত্ত বা বাইল। সেটা দেহ থেকে মানে যকৃৎ থেকে নিঃসৃত হওয়ার পর সাময়িকভাবে সঞ্চিত থাকে একটা এরকম থলিতে। সেই থলিটাকে বলে পিত্তথলি বা গল ব্লাডার। এবং যকৃৎ থেকে যে পিত্তটা খরিত হয় তার যেটা মানে আমরা দেখব ঘনত্ব, যেটা পিত্তথলির ঘনত্ব দেখবো তার অনেক বেশি, ঘনত্বটা বেড়ে যায় কারণ এক জায়গায় জমা হচ্ছে। এবার এই পিত্তরস কি না, পিত্তরসের মধ্যে আছে কি? পিত্তরসের মধ্যে আমরা দেখতে পাবো বিভিন্ন খাদ্য মানে পুষ্টি মানে উপাদান রয়েছে, যে উপাদানগুলো মেনলি ফ্যাট পরিপাকে সাহায্য করে। তাহলে দেখো যকৃৎ কোষ থেকে নিঃসৃত ক্ষারধর্মী, তাহলে আমরা পিত্তরসের যেটা পিএইচ সেটা দেখতে পাবো ক্ষারধর্মী, সান্দ্র সবুজাভ হলুদ বর্ণের তিক্ত স্বাদযুক্ত তরলকে বলে পিত্তরস বা বাইল। এবং এই পিত্তরস উৎপন্ন হয় যকৃৎ এবং তারপর সেটা সঞ্চিত থাকে পিত্তাশয় বা গল ব্লাডারে। এবং সেটা সাধারণ পিত্তনালীর মাধ্যমে ক্ষুদ্রান্তে ডিওডিনামে উন্মুক্ত হয়। এবং সেই ডিওডিনামে যেখানে উন্মুক্ত হয় সেই জায়গাটার নাম কি বলা হয়েছিল? ভিলায়ের নালী স্ফীতি। হ্যাঁ, অ্যাম্পুলা ভেটার বা ভেটারের নালিস্ফীতি। ভিলাই কেন, হুম, ভেটারের হ্যাঁ, হ্যাঁ। নালিস্ফীতি। এবং এর যে পিএইচ সেটা ভালো করে লক্ষ্য করো, 7 থেকে 7.6, তার মানে এর যে পিএইচ সেটা ঈষৎ ক্ষারীয়। ঠিক আছে, এবং তুমি দেখো পাকস্থলী থেকে খাবারটা যখনই বেরিয়ে আসছে, যখনই ডিওডেনামে আসছে, তার পিএইচ চেঞ্জ হয়ে যাচ্ছে।
কেন পিএইচ চেঞ্জ হয়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে সেই ডিউডেনামে এসে অগ্নাশয় মিশছে, সেই ডিউডেনামে এসে পিত্তরস মিশছে, যারা অ্যাকচুয়ালি ওই পিএইচটাকে বাড়িয়ে দিচ্ছে। আর পিএইচ বেড়ে গেল মানে সেটা ক্ষারীয় হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে কেন ক্ষার হলো, কেন ক্ষারীয়ই কেন হলো যদি আম্লিক অবস্থায় থাকতো? তার প্রধান কারণ হচ্ছে আমরা যে ডিউডেনাম থেকে অর্থাৎ ক্ষুদ্রান্তে যে উৎসেচকগুলো দেখবো, সেই উৎসেচকগুলো কাজ করে পিএইচে। আর আমরা এটাও পড়ে এসেছি নির্দিষ্ট উৎসেচক নির্দিষ্ট পিএইচে কাজ করে, অর্থাৎ যদি সেটা অ্যাসিডিক থেকে যায় তাহলে কিন্তু সেই উৎসেচকগুলো ঠিকঠাক কাজ করতে পারবে না। সেই জন্য আমরা দেখতে পাই যে এই পিত্তরস মিশ্রিত হওয়ার ফলে, অগ্নাশয় মিশ্রিত হওয়ার ফলে যেটা কাইম ছিল সেই কাইমটা আস্তে আস্তে কি হয়ে যায়, সেটা ক্ষারীয় হয়ে যায়। এবার আমরা দেখি যে পিত্তরসের প্রধান উপাদানগুলো কি কি। অ্যাজ ইউজুয়াল যেমন আমরা প্রতিটা রসের ক্ষেত্রে দেখি যে জল থাকে 90%-এর কাছাকাছি, এখানেও তাই 89 থেকে 98% থাকে জল, এছাড়া কিছু কঠিন পদার্থ থাকে। কঠিন পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জৈব উপাদান যার মধ্যে মেনলি কার্বন আছে, আর একটা হচ্ছে অজৈব উপাদান যার মধ্যে কোনো কার্বন সেরকম থাকে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিত্ত রসের মধ্যে থাকে পিত্ত লবণ, দুটো পিত্ত লবণ থাকে, একটা হচ্ছে সোডিয়াম টরোকোলেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি এইটা মনে রাখতেই হবে পিত্ত লবণ এবং পিত্তরঞ্জকের নাম। কি কি পিত্ত লবণ থাকে? একটা হচ্ছে সোডিয়াম টরোকোলেট আর একটা হচ্ছে সোডিয়াম গ্লাইকোকোলেট। অন্যদিকে পিত্তরঞ্জক থাকে বিলিরুবিন এবং বিলিভার্ডিন। আমাদের যে দেখবে মলের বর্ণ সেটা হলুদ বর্ণের হয়, এবং সেই মল মানে স্বাভাবিক অবস্থায়, এবং সেই মলের বর্ণ নির্ধারণ করে কে? সেই মলের বর্ণ নির্ধারণ করে হচ্ছে পিত্তরঞ্জক। দেখবে তোমরা যখন কোনো ব্যক্তির যদি বা কোনো শিশুর যদি জন্ডিস রোগ হয়, তোমরা দেখতে পাবে গায়ের বর্ণ কিন্তু একদম হলুদ হয়ে যায়। কেন হলুদ হয়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে যকৃতে বিলিরুবিন এবং বিলিভার্ডিনের পরিমাণ স্বাভাবিক মাত্রার থেকে বেড়ে গেছে, এবং বেড়ে যাওয়ার ফলে আমরা দেখতে পাবো চোখের যে সাদা অংশ অর্থাৎ কর্নিয়া, এই অংশগুলোতে আমরা ভালো বুঝতে পারবো, দেখবো হলুদ হয়ে যাচ্ছে, এবং যার জন্য সেই রোগটাকে আমরা বলি পান্ডু রোগ, বা যেটাকে আমরা মানে 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 ডাক্তারি ভাষায় যেটাকে বলা হয় জন্ডিস। ঠিক আছে? তাহলে এই যে পিত্তরসের মধ্যে প্রধান উপাদান থাকে পিত্ত লবণ, এবং সেই পিত্ত লবণ দুটোর প্রধান কাজ হচ্ছে কিন্তু মানে সোডিয়াম টরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট, এই পিত্ত লবণ দুটোরই কাজ হচ্ছে কিন্তু ফ্যাটকে ভাঙা, অর্থাৎ ফ্যাটের পরিপাকে সাহায্য করে। পিত্তরসের মধ্যে কিন্তু কোনো রকম তুমি উৎসেচক দেখতে পাবে না, তাও কিন্তু পিত্ত পিত্ত পরিপাকে সাহায্য করে। কিভাবে? না, উপস্থিত পিত্ত লবণের মাধ্যমে। এবং এই পিত্তরঞ্জকের কাজ হচ্ছে মেনলি রঞ্জিত করা। এছাড়া অন্যান্য উপাদান হিসেবে থাকে কোলেস্টেরল, লেসিথিন, ফ্যাটি অ্যাসিড, মিউসিন। এবং অজৈব উপাদান থাকে ক্যালসিয়াম, সোডিয়াম, এগুলো মেজরিটি ক্ষেত্রে আমরা দেখতে পাই পটাশিয়াম এবং ফসফেট, লবণ ঘটিত সোডিয়াম বাইকার্বনেট। এগুলো মেন যে জায়গাটা খেয়াল রাখবে, পিত্তরসের মধ্যে কোনো রকম উৎসেচক না থাকা সত্ত্বেও সে কিন্তু পরিপাকে সাহায্য করছে। কে কার দ্বারা করছে? সেটা হচ্ছে উপস্থিত পিত্ত লবণ বা বাইল সল্টের মাধ্যমে। কি কি পিত্ত লবণ আছে? দুই ধরনের পিত্ত লবণ আছে, একটা হচ্ছে সোডিয়াম টরোকোলেট আর একটা হচ্ছে সোডিয়াম গ্লাইকোকোলেট। সোডিয়াম টরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট অ্যাকচুয়ালি কি করছে? ফ্যাটকে ভেঙে দিচ্ছে। এবার তুমি ভাবো, আমরা কোনো একটা বস্তুকে, তুমি ধরো ফর এক্সাম্পল তুমি একটা ধরো চিকেন খাচ্ছ, তুমি গোটা মুরগিটাই কেন খেয়ে নাও না একবারে? কেন চিকেনটাকে পিস পিস করো? তার কারণ হচ্ছে খেতে সুবিধা, পরিপাকে সুবিধা। একই রকম ভাবে ওই ফ্যাটকে যখন টুকরো 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 ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করে আর কি এই পিত্ত লবণ, তার ফলে তার সারফেস এরিয়া, তার পৃষ্ঠতলের পরিমাণটা বেড়ে যাচ্ছে, এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যাওয়ার ফলে বেশির বেশি মানে সহজেই সেটা আমরা দেখতে পাবো তার পরিপাক হচ্ছে। তাহলে আমরা যদি পিত্তরসের কাজ দেখি, কি কি কাজ রয়েছে দেখে নাও। প্রথম যে কাজ সেটা হচ্ছে পরিপাকে ভূমিকা। দেখো, পিত্ত লবণ ফ্যাটকে ছোট ছোট কণায় পরিণত করে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, এবং একে ফ্যাটের অপদ্রব্য, অবদ্রব্য বা ইমালসিফাইড ফ্যাট বলে, এবং এই ঘটনাটাকে বলে ইমালসিফিকেশন। অর্থাৎ আমরা বলতে পারি পিত্ত রস বা পিত্ত লবণ কি করে? ফ্যাটের ইমালসিফিকেশনে সাহায্য করে। অ্যাকচুয়ালি কি করে না, সেই ফ্যাটকে ভেঙে ফ্যাটের অবদ্রব্যের সৃষ্টি করে, সরি, এবং ছিল ধরো ফ্যাট, এবং সেই ফ্যাটকে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো কণায় পরিণত করছে। এবং আমরা দেখবে পড়েছিলাম যে অগ্নাশয় থেকে আসে প্যানক্রিয়াটিক লাইপেজ, তারপর হচ্ছে তোমার ইয়ে থেকে আন্ত্রিক গ্রন্থি থেকে আসে ইন্টেস্টিনাল বা তোমার ইন্টেস্টিনাল লাইপেজ বা আন্ত্রিক লাইপেজ। সেই লাইপেজ উৎসেচক কি করে? সেই ফ্যাটের অপদ্রব্য যেগুলো হয়েছে টুকরো টুকরো খণ্ড, তার সাথে ভালোভাবে মিশ্রিত হয় এবং সেই ফ্যাটকে ভেঙে দেয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে। আর আমরা জানি ফ্যাটকে যখনই আমরা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ভাঙবো, তাহলেই সেটা কি হয়ে যাচ্ছে? ফ্যাটের পরিপাক হয়ে যাচ্ছে। কারণ ফ্যাট ছিল সেটা জটিল ফর্ম, সেটা যখনই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ভেঙে যাচ্ছে মানে সরল ফর্মে পরিণত হচ্ছে,
তাহলেই আমরা বুঝবো যে তার পরিপাক কমপ্লিট। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে পিত্ত লবণ উপস্থিত কোলিক অ্যাসিড লাইপেজের সক্রিয়তা বৃদ্ধি করে। এটাও ইম্পর্টেন্ট লাইন যে পিত্ত লবণে যে কোলিক অ্যাসিড থাকে সেটা লাইপেজ অর্থাৎ যেটা ফ্যাটকে ডাইজেস্ট করছে, সেই ফ্যাটের ডাইজেশনে দ্রুততার সাথে সেই ফ্যাটকে ডাইজেস্ট করে। 2 নাম্বার হচ্ছে বিশ্বসনের ভূমিকা। দেখো পিত্ত লবণ ফ্যাটের সাথে যুক্ত হয়ে মিসেল বা মাইসেল, আমি এটাতেও আসবো মাইসেল কি, তারপর হচ্ছে তোমার আর একটা জিনিস হয়, ভুলে যাচ্ছি এই মুহূর্তে নামটাকে, কি বলে ধরো মাইসেল, হ্যাঁ কাইলোমাইক্রন। হ্যাঁ এই মাইসেল কি কাইলোমাইক্রন কি এখান থেকেও কিন্তু প্রশ্ন দেয়। তাহলে মাইসেল কি আমি পরে আসছি, এখন শুধু মনে রাখো যে পিত্ত লবণ ফ্যাটের সাথে যুক্ত হয়ে মাইসেল গঠন করে। ঠিক আছে, মাইসেল হচ্ছে একটা উপাদান যেখানে পিত্ত লবণের সাথে ফ্যাট যুক্ত হচ্ছে, এবং এই মাইসেল গঠন হওয়ার ফলে কি হয় না, ফ্যাটের শোষণটা তাড়াতাড়ি হয়। শোষণ কোথায় হচ্ছে না, শোষণ কিন্তু হচ্ছে আমাদের ওই লসিকা বাহে অর্থাৎ ওই ল্যাকটিয়ালসে, যার মাধ্যমে আমরা দেখব দ্রুততার সাথে তোমার মানে ফ্যাটের পরিপাক, ফ্যাটের শোষণটা হচ্ছে, এবং সেটা দেখবো আন্তরিক কোষের মধ্যে প্রবেশ করে, এবং সেই আন্তরিক কোষে আমরা দেখবো এই মাইসেলগুলো বা মিসেলগুলো পরবর্তীকালে আমরা দেখবো কাইলোমাইক্রন গঠন করে। তাহলে দুটো টার্মিনোলজি ফ্যাট পরিপাকের সাথে যুক্ত, একটা হচ্ছে মিসেল ফ্যাট, স্পেশালি আমরা বলতে পারি ফ্যাট শোষণের সঙ্গে যুক্ত, একটা হচ্ছে মিসেল আর একটা হচ্ছে কাইলোমাইক্রন। ঠিক আছে, বিশ্বসনও যা শোষণও তাই। তাহলে খেয়াল রাখবে মিসেল কি, মিসেল হচ্ছে পিত্তলবণ মিশ্রিত ফ্যাট, অন্যদিকে কাইলোমাইক্রন হচ্ছে আমরা দেখব যে সেই মিসেলের সাথে যখন আরো প্রোটিন এগুলো যোগ হবে তখন তাকে আমরা বলবো কাইলোমাইক্রন। এছাড়া রেচনেও ভূমিকা আছে, পিত্তের মাধ্যমে আমরা দেখব জিঙ্ক, কপার, পারদ, এইচজি প্রভৃতি ধাতু, পিত্তরঙ্গ, কোলেস্ট্রল ইত্যাদি দেহের বাইরে নির্গত হয়। এছাড়া লাক্সেটিভ কার্য মানে অ্যাকচুয়ালি কোষ্ঠকাঠিন্য দূর করে না। পিত্তলবণ কি করে, ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রের ক্রমসংকোচনে সাহায্য করে। ক্রমসংকোচন মানে সেই পেরিস্টলসিস, এবং যেটা প্রাকৃতিক ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে, এবং তার ফলে মল সহজেই নির্গত হয়। 5 নাম্বার যেটা কার্য সেটা হচ্ছে কোলেরেটিক কার্য, পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয় এখান থেকে। কোলেরেটিক কার্য মানে হচ্ছে পিত্ত যখন নিজেই নিজের ক্ষরণকে উদ্দীপিত করে, অর্থাৎ পিত্তলবণ দেখো পিত্তাশয় উদ্দীপক পদার্থ, এবং এই পিত্তলবণ অন্ত্রে পুনঃশোষিত হয়ে, মানে পিত্তলবণ আমাদের যে ক্ষুদ্রান্ত সেখানে পুনরায় শোষিত হচ্ছে, এবং শোষিত হওয়ার ফলে রক্তের মাধ্যমে যকৃতে আসে এবং পুনরায় নিজের ক্ষরণকে উদ্দীপিত করে, এবং এটা কি বলে কোলাগক কার্য বা কোলেরেটিক কার্য। কোলাগক কার্য বা কোলেরেটিক কার্য, তাহলে কি কোলেরেটিক কার্য বা কোলাগক কার্য মানে হচ্ছে যখন পিত্ত নিজেই নিজের ক্ষরণকে উদ্দীপিত করছে, নিজেই নিজের ক্ষরণটাকে বাড়াচ্ছে বা কমাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে কোলেরেটিক কার্য বা কোলাগক কার্য। টার্মিনোলজি গুলোতে ফোকাস রাখো, কারণ এই টার্মিনোলজি গুলো দিলে তখন কিন্তু অনেক ছাত্রছাত্রী আর কি বুঝতে পারে না, বা কোথায় রয়েছে সেটাও বুঝতে পারে না। সেই জন্য বারবার বলছি যে জায়গাগুলো হাইলাইটেড করা হচ্ছে সেই জায়গাগুলো যেন প্লিজ তোমার ব্রেনেও হাইলাইটেড থাকে। বলো পিত্তরস সম্পর্কে কারোর কোনো জায়গায় কনফিউশন আছে কিনা? কোনো কনফিউশন? মিসেলের পরে কি একটা যেন বললেন, বলো। মিসেলের পরে কি একটা যেন বললেন, কোলারেটিক কার্য, বললেন না মিসেলের সঙ্গে ফ্যাট যুক্ত হয়ে আর হ্যাঁ কি একটা হয়। মিসেলের সঙ্গে ফ্যাট যুক্ত হয়ে যেটা তৈরি করে, মানে মিসেলের সঙ্গে মানে পিত্তলবণের সাথে ফ্যাট যুক্ত হয়ে তো মিসেল তৈরি করে। মিসেলটা দেখবো আমরা পরবর্তীকালে তৈরি করে কাইলোমাইক্রন, আমরা পরে আসছি কাইলোমাইক্রন। এই টার্মিনোলজি গুলো দুটো খেয়াল রাখো, একটা হচ্ছে মিসেল আর একটা হচ্ছে কাইলোমাইক্রন, এটা দন্তের ন কিন্তু, হ্যাঁ এটা দন্তের ন, এটা মুছে দিই। কাইলোমাইক্রন, কাইলোমাইক্রন গঠন করে, এবং সেটার আমরা দেখবো ফ্যাট শোষণটাকে আরো বেশি ত্বরান্বিত করে যাতে সহজে ফ্যাটটা শোষিত হয়ে যায়। তাহলে ইয়ে নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে পিত্তরস নিয়ে? আজকে কি ব্যাপার, কেউ জয়েন করলো না কেন আমি বুঝতে পারছি না। তার একটা পড়া বন্ধ করে দিই।
তৃষা এরা তো মেসেজ সিন করেছে, তাও জয়েন হয়নি কেন কি জানি। বেশ চলো, তাহলে এবার আমাকে এই স্তম্ভটা মিলিয়ে দাও। পিত্ত লবণ থেকে এই স্তম্ভটা তাহলে মিলিয়ে দাও, কি হবে? দেখো বলছি পিত্ত উৎপাদন, পিত্ত নির্গমন, পিত্ত লবণ, পিত্ত রঙ্গক। ডান স্তম্ভের সাথে কোনটা কি হবে বলো? তো লবণ হবে পিত্ত লবণ হবে, পিত্ত লবণ হবে সোডিয়াম টরোকোলেট। আচ্ছা, পিত্ত রঙ্গক হবে বিলিভার্ডিন। আমরা এই দুটো তো দেখলাম। আর পিত্ত উৎপন্ন করে কোন কোষ? না, পিত্ত উৎপন্ন হয় আমরা জানি যকৃৎ কোষ, আর যকৃৎ কোষকে কি বলে? হেপাটিক কোষ বলে। আর পিত্ত নির্গমনে সাহায্য করে, যেটা হচ্ছে কোলেরেটিক, মানে যেটা কাজ পিত্ত নির্গমনে, এটা এটা এই উৎসেচকটা সাহায্য করে, এটা দুই হবে। এবং এই সিসিকের পুরো কথা হচ্ছে কোলেসিস্টোকাইনিন। অপশন এ হবে। কোলেসিস্টোকাইনিন, তাহলে অপশন এ হবে। বুঝা গেল? তাহলে যে কোশ্চেনগুলো আমরা পিত্তরস থেকে ছেড়ে এসেছিলাম, দেখো সেই প্রশ্নগুলো এবার পারছো কিনা। দেখো এই প্রশ্নটা করেছিলাম, মিসেল গঠন কিসের সঙ্গে সম্পর্কিত? প্রোটিন পরিপাক, প্রোটিন শোষণ, ফ্যাট পরিপাক, ফ্যাট শোষণ। বলো কি হবে? নো নো নো, আমি বারবার বলছি, ফ্যাট যখন শোষিত হচ্ছে সেই সময় ফ্যাট শোষণ। দেখো আমরা একটু আগে পড়লাম যে ইয়েতে পয়েন্টটা কি ছিল, পয়েন্টে ছিল দেখো ফ্যাট বিশোষণ, বিশোষণের ভূমিকা। পিত্ত লবণের কাজ বিশোষণ, বিশোষণ মানে হচ্ছে শোষণ, মানে যে প্রক্রিয়ায় যেটা খাদ্য উৎপন্ন হচ্ছে, যে খাদ্যটা মানে যেটা মানে তোমার ইয়ের খাদ্য, ক্ষুদ্রান্তে যেটা খাদ্য পরিপাক হয়েছে, সেই পরিপাকৃত খাদ্যটা আমরা দেখবো রক্তের মধ্যে আসছে। ঠিক আছে, বেশ চলো নেক্সট। আর কি কোশ্চেন স্কিপ করেছিলাম সেগুলো করে দেওয়া যাক। তাহলে এটা হচ্ছে ফ্যাট শোষণ। আচ্ছা, আর কোনটা ছিল, আর কোনটা ছিল? এই যে বিলিরুবিন এক প্রকার ড্যাশ, কি হবে? পিত্তরস, পিত্ত লবণ, পিত্তরঙ্গক, পিত্ত অম্ল। বিলিরুবিন একটা চিত্ররঞ্জন। পিত্তরঞ্জক বা রঞ্জক। রঞ্জক আর রঙ্গক একই জিনিস, একটা সিঙ্গুলার, রঙ্গক হলে সেটা সিঙ্গুলার। আর পিত্তরঞ্জক মানে যদি বলে যে পিত্তরঞ্জক আর পিত্তরঙ্গক, এই যে রঞ্জক বানানটা ভুল বললাম, পিত্তরঞ্জক। এই পিত্তরঞ্জক মানে হচ্ছে যেটা, পিত্তরঞ্জক হচ্ছে অ্যাকচুয়ালি প্লুরাল, আর পিত্তরঙ্গকটা হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, চলো নেক্সট। তাহলে আমরা দেখো এই চ্যাপ্টারে আমরা দেখলাম যে প্রতিটা গ্রন্থি থেকে, প্রতিটা গ্রন্থি থেকে কি কি রস যেমন নিঃসৃত হয় সেগুলো দেখলাম। একই সাথে আমরা দেখলাম প্রতিটা গ্রন্থি থেকে যে খরিত রস, অর্থাৎ পিত্তরস, লালারস, অগ্ন্যাশয় রস, আন্তরিক রসে তাদের প্রতিটা উপাদান এবং তাদের কাজ। আচ্ছা আমাকে বলো, সেটা হচ্ছে যে সাবম্যান্ডিবুলার গ্রন্থির সাথে যুক্ত নালীটির নাম কি? সাবম্যান্ডিবুলার গ্রন্থির সঙ্গে যুক্ত নালীটি ওয়ার্টনের নালী। অন্যদিকে সাবলিঙ্গুয়ালের সঙ্গে যুক্ত নালীটা হচ্ছে রিভিনাসের নালী। আর একটা হচ্ছে প্যারোটিডের সাথে যুক্ত নালীটির নাম কি বলো? স্টেনসনের নালী। তো এই জায়গাগুলো কিন্তু খেয়াল রেখো। নেক্সট আমরা আজকে যেটা এখন শুরু করব সেটা হচ্ছে কার্বোহাইড্রেট ডাইজেশন, অর্থাৎ কার্বোহাইড্রেটের অ্যাকচুয়ালি পরিপাক কিভাবে হয়। দেখো আমরা অলরেডি যখন পাচক রস পড়েছিলাম তখনই আমরা অলরেডি আলোচনা করেছিলাম, তোমাদের কতটা মনে আছে আমি দেখি, যে আমাদের যে পরিপাক নালীর, সেই পরিপাক নালীর কোন কোন অংশে কার্বোহাইড্রেট পরিপাক হয় আমাকে একটু বলতে পারবে? হ্যাঁ দেখো, মুখ বিবরে হয়, 2 নাম্বার পাকস্থলীতে হয় না। পাকস্থলীতে শুধু একটা শর্করার হয়, কোন শর্করার? শুধুমাত্র সুক্রোজের হয়, শুধুমাত্র সুক্রোজের হয় উইথ দ্য হেল্প অফ HCl। মেজরিটি কার্বোহাইড্রেটের কিন্তু কোনো রকম পরিপাক হয় না, শুধুমাত্র সুক্রোজের হয়। আর 3 নাম্বার যেখানে হয় সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত।
অর্থাৎ আমরা মূলত 3 জায়গায় দেখতে পাবো, 2 জায়গায় দেখতে পাবো পরিপাক হয় কার্বোহাইড্রেটের। একটা হচ্ছে মুখবিবর আর একটি হচ্ছে ক্ষুদ্রান্ত। মুখবিবরে কি হচ্ছে না, মুখবিবরে আমরা দেখব যে স্টার্চ বা যেটা সেদ্ধ শ্বেতসার সেটা টায়ালিন উৎসেচক বা সেটাকে স্যালাইভারি অ্যামাইলেজ, সেই উৎসেচকের প্রভাবে আমরা দেখব বিভিন্ন মল্টোজ তৈরি করছে, ডেক্সট্রিন তৈরি করছে। পরিপাক কিন্তু সম্পূর্ণ হয়ে যায় না, মানে মুখবিবরের মধ্যে আমরা দেখতে পাবো না যে গ্লুকোজ তৈরি হচ্ছে, আর হলেও সেটা খুব সামান্য। সেটা সেই মুখবিবর থেকে খাবারটা আস্তে আস্তে যাবে কোথায়, ক্ষুদ্রান্তে, এবং ক্ষুদ্রান্তে গিয়ে আলটিমেটলি পাচ্ছিত হবে, অর্থাৎ সমস্ত খাবারের একদম ফুল ডাইজেশন, ফুল পরিপাক হয় কোথায়, সেটা হচ্ছে ক্ষুদ্রান্তে। তাহলে আমরা কার্বোহাইড্রেট ডাইজেশনের মূলত প্রধান স্থান দেখতে পাই কোথায় কোথায়, একটা হচ্ছে মুখবিবর আর একটা হচ্ছে ক্ষুদ্রান্ত। পাকস্থলীতে শুধুমাত্র আমরা দেখতে পাবো যে শুক্র জাতীয় খাদ্যের পরিপাক হয়। আর বারবার যেটা বলছি, পরিপাক মানে কি, পরিপাক মানে আমরা যদি দেখি যে কার্বোহাইড্রেট ছিল, সেই কার্বোহাইড্রেট ছিল, সেই কার্বোহাইড্রেটটা গ্লুকোজে রূপান্তরিত হয়েছে, তার মানে জানবো যে তার পরিপাক সম্পূর্ণ। সেটা গ্যালাক্টোজে পরিণত হয়েছে, তার মানে জানবো তার পরিপাক সম্পূর্ণ। সেটা ফ্রুক্টোজে পরিণত হয়েছে, তার মানে জানবো তার পরিপাক সম্পূর্ণ। কেন এই তিনটে তৈরি হলেই আমরা বুঝবো এটা পরিপাক সম্পূর্ণ, কেন বলো তো? এগুলো অবশ্যই বিকজ দে আর মোনোস্যাকারাইড। এক্স্যাক্টলি, তার কারণ হচ্ছে এই তিনটি হচ্ছে একমাত্র একক শর্করা, বাকি সব তো হয় ডাইস্যাকারাইড না হলে পলিস্যাকারাইড। এবং সেই একটা বাড়ি যখন দেখবো প্রতিটা ইট আলাদা হয়ে যাচ্ছে, তাহলেই আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি তোমার কি হয়েছে, যে পরিপাক সম্পূর্ণ হয়েছে। ধরো কেউ জয়েন করবে, আই থিঙ্ক। ঠিক আছে। আচ্ছা, নাসিমা, নাসিমা কি ঘুমিয়ে গেছিলে নাকি? হুম। নাসিমা শুনতে পাচ্ছ? বলছি ঘুমিয়ে গেছিলে নাকি? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি, কালকে বৃষ্টি হয়েছে এদিকে, তোমাদের ওদিকে হয়তো বৃষ্টি হয়েছে, এর ওয়েদারের জন্য হয়তো ঘুমিয়ে গেছে আরো। বেশ। হুম। তো কার্বোহাইড্রেট ডাইজেশন মানে অ্যাকচুয়ালি আমরা যেখানে দেখবো যে, বেশ রেকর্ডেড ফর্মে তো থাকবে, রেকর্ডেড ফর্মটা একটু প্রথম থেকে দেখে নিও, তাহলেই বুঝতে পারবো। তো দেখো, কার্বোহাইড্রেট ডাইজেশন মানে আমরা মূলত দেখতে পাবো যে কার্বোহাইড্রেটটা আলটিমেটলি যদি গ্লুকোজ হয় ফ্রুক্টোজ না হলে গ্যালাক্টোজে যদি ভেঙে যায়, তার মানে বুঝবো যে কার্বোহাইড্রেট পরিপাক সম্পূর্ণ হয়েছে। এবং কার্বোহাইড্রেট পরিপাক হয় কোথায় কোথায় না, আমরা যখন পাচক রস পড়েছিলাম সেখানেও দেখেছিলাম যে মুখবিবরে একটা উৎসেচক থাকে যার নাম হচ্ছে টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ, যেটা অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্য করে। পাকস্থলীতে সেরকম কোনো, যে পাকরস খরিত হয় সেখানে কোনো কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক থাকে না, যার জন্য পাকস্থলীতে পরিপাক হয় না। তবে শুধুমাত্র সুক্রোজের HCl এর প্রভাবে পরিপাক ঘটে। আর ক্ষুদ্রান্তে আমরা দেখবো সমস্ত রকমের উৎসেচক থাকে, সেটা কার্বোহাইড্রেট পরিপাককারী, সেটা প্রোটিন পরিপাককারী, সেটা ফ্যাট পরিপাককারী, অর্থাৎ সমস্ত খাদ্যের সর্বশেষ পরিপাক যেখানে হয় সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। এবার আমরা যদি একটু আউটলাইন দেখি যে অ্যাকচুয়ালি কিভাবে কার্বোহাইড্রেট পরিপাক হচ্ছে, ভালো করে বোঝো তাহলে বুঝতে পারবে, খুব ইজি জিনিস, খুব কঠিন কিছু নয়, এবং এখান থেকে যাই প্রশ্ন দেখ কিন্তু পারা যাবে। শুধু এখানে কিছু মানে উৎসেচকের নাম আর কিছু খাবার মানে যেগুলো ভেঙে তৈরি হচ্ছে তার নাম তোমাকে একটু খেয়াল রাখতে হবে। যেমন এই যে স্লাইডে, এই স্লাইডে তুমি যদি দেখো যে ধরো তুমি কার্বোহাইড্রেট খাচ্ছ, এবার তোমাকে বাড়ি এসছো, বাড়ি এসে তোমার মা গ্লুকন-ডি খাইয়েছে, তাহলে গ্লুকন-ডির মধ্যে আছে কি, গ্লুকোজ আছে, তাহলে তার কি কোনো পরিপাকের প্রয়োজন আছে? ডেফিনেটলি নেই। তার কারণ হচ্ছে গ্লুকোজ হচ্ছে একটা মনোস্যাকারাইড, এবং সেই জন্যই দেখবে তুমি বাড়ি গেলে তোমাকে গ্লুকোজ দিলে তুমি ইনস্ট্যান্ট এনার্জি পেয়ে যাও। হ্যাঁ, সেই জন্যই গ্লুকন-ডি খেতে দেওয়া হয়। হ্যাঁ, তো গ্লুকন-ডির মধ্যে অ্যাকচুয়ালি আছে কি, গ্লুকোজ আছে, এবং যেটার পরিপাকের কোনো প্রয়োজন নেই। যদি ডাইস্যাকারাইড বা পলিস্যাকারাইড থাকে, মুখবিবরে কিভাবে পরিপাক হচ্ছে সেটা ভালো করে লক্ষ্য করো। মুখবিবরের মধ্যে উৎসেচক আছে কি, উৎসেচক আছে টায়ালিন। সেই টায়ালিন উৎসেচক সেই সেদ্ধ শ্বেতসারকে অ্যাকচুয়ালি ভেঙে দেয় দুটো উপাদানে, একটা হচ্ছে এরিথ্রোডেক্সট্রিন আর একটা হচ্ছে মল্টোজ। সেই মল্টোজটাকে এবং এরিথ্রোডেক্সট্রিনটাকে পুনরায় আবার টায়ালিন ভেঙে দেয়, যে তৈরি করে অ্যাক্রোডেক্সট্রিন এবং মল্টোজ। এই নামগুলো একটু খেয়াল রেখো, নামগুলো খুব জটিল নামগুলো, অ্যাকচুয়ালি পরীক্ষায় যে জায়গাগুলো দেয় আমি সেই জায়গাগুলো হাইলাইট করব, সেই জায়গাগুলো যেন ভুললে চলবে না। যেমন মুখ্যবিবরে টায়ালিনের প্রক্রিয়ায় প্রথম যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা হচ্ছে এরিথ্রোডেক্সট্রিন, এছাড়া যেটা তৈরি হয় সেটা হচ্ছে মল্টোজ। সেই এরিথ্রোডেক্সট্রিন পুনরায় আবার উৎসেচকের ক্রিয়ায় ভেঙে যায়, উৎসেচক মানে টায়ালিন, দিয়ে তৈরি করে অ্যাক্রোডেক্সট্রিন।
মনে রাখবে ডেক্সট্রিন বা ডেক্সট্রোজ মানে হচ্ছে অ্যাকচুয়ালি সেটা স্বল্প দৈর্ঘ্যের শর্করা। ডেক্সট্রিনও কিন্তু মনোস্যাকারাইড নয়, ডেক্সট্রিনও কিন্তু পলিস্যাকারাইড বা ডেক্সট্রোজও কিন্তু পলিস্যাকারাইড, কিন্তু তার যে শৃঙ্খল, তার যে দৈর্ঘ্য, যে আমরা জানি মনোস্যাকারাইড নিয়ে তৈরি হয় পলিস্যাকারাইড, তো সেই শৃঙ্খলটা, সেই দৈর্ঘ্যটা অনেক কম, ক্ষুদ্র। এবং সেই অ্যাক্রোডেক্সট্রিন পুনরায় ভেঙে যায় আইসোমল্টোজ, মল্টোট্রায়োজ, আলফা লিমিট ডেক্সট্রিন এবং মল্টোজে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি, মুখবিবরে যেটা গ্লুকোজ যেটা সিদ্ধ শ্বেতসার ছিল, যেটা সেদ্ধ শ্বেতসার ছিল, সেই সেদ্ধ শ্বেতসার মানে তুমি যেটা সিদ্ধ করা কার্বোহাইড্রেট জাতীয় খাবার, সেটা পরিণত হচ্ছে কিসে? আলটিমেটলি মল্টোজে। এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে মুখবিবরে, অর্থাৎ তোমার মুখে। ওই জন্য দেখবে কোনো খাবারকে যদি তুমি দীর্ঘক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে খাও, আমি দেখবে বলেছিলাম তোমার খেতে একটু মিষ্টি স্বাদ লাগবে, কেননা মল্টোজের স্বাদ হচ্ছে মিষ্টি। তো সেই জন্য আমরা তাহলে দেখতে পাচ্ছি যে সেদ্ধ শ্বেতসার মল্টোজে পরিণত হচ্ছে মুখবিবরে। এরপর সেই মল্টোজটা চলে যাবে কোথায়? এই মল্টোজটা চলে যাবে পাকস্থলীতে, এবং সেই মল্টোজের সাথে আরো যেগুলো তৈরি হয়েছিল, আইসোমল্টোজ, মল্টোট্রায়োজ, আলফা লিমিট ডেক্সট্রিন, সেগুলো সব চলে যাবে কোথায়? পাকস্থলীতে। কেন পাকস্থলীতে যাবে? কারণ আমরা জানি মুখবিবরের পরবর্তী যে অংশ সেটা হচ্ছে পাকস্থলী, গ্রাসনালীতে তো পরিপাক কিছু হয় না। এবার এই মল্টোজটা আমরা দেখবো, মল্টেজ উৎসেচক মানে মল্টেজ উৎসেচকটা কিন্তু থাকে অ্যাকচুয়ালি মুখবিবরে। এবার এই মল্টোজটা ভেঙে 2 অণু গ্লুকোজ তৈরি হয়, কারণ মল্টোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড। সেটা যখনই অ্যাসিডিক কন্ডিশনে আসে, কারণ আমরা জানি পাকস্থলীর যে পিএইচ সেটা হচ্ছে কিন্তু অ্যাসিডিক, সেই অ্যাসিডিক পিএইচে আসার ফলে মল্টেজ উৎসেচক সক্রিয় হয় পুনরায়, এবং সেই মল্টোজকে ভেঙে তৈরি করে কিন্তু 2 অণু গ্লুকোজ। এই জায়গাটা ভালো করে নোট করো, মানে নিজেকে একটু ভালো করে বোঝো। মল্টোজ থেকে গ্লুকোজ কিন্তু তৈরি মুখবিবরে হয় না, মল্টোজ থেকে 2 অণু গ্লুকোজ কিন্তু তৈরি হচ্ছে কোথায়? পাকস্থলীতে। কিন্তু যে উৎসেচকটা, যে মল্টেজ উৎসেচকটা, সেটা আমরা পাচ্ছি কোথায়? সেটা আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি কিন্তু মুখবিবরে। এবং সেই মুখবিবরে সেই মল্টেজ উৎসেচক মিশ্রিত যে খাবার, সেটা যখনই পাকস্থলীর মধ্যে প্রবেশ করছে, সে সক্রিয় হচ্ছে এবং সেখান থেকে আমরা 2 অণু গ্লুকোজ পেয়ে যাচ্ছি। তার মানে এর সম্পূর্ণ পরিপাক হয়ে গেল, মল্টোজের সম্পূর্ণ পরিপাক হয়ে গেল। কার পরিপাক হলো না? না যেগুলো মল্টোট্রায়োজ, আলফা লিমিট ডেক্সট্রিন, আইসোমল্টোজ, এগুলোর তো পরিপাক কখনো হয়নি। তারা যাবে কোথায়? তারা চলে যাবে এরপর পাকস্থলীতে। তা পাকস্থলীতে যাওয়ার পর আমরা মূলত দেখতে পাবো কার পরিপাক হয়? শুধুমাত্র সুক্রোজের। শুধুমাত্র সুক্রোজ জাতীয় খাবারের পরিপাক হয়, বাকি কোনো খাবারের পরিপাক হয় না। তার কারণ হচ্ছে অন্য কোনো খাবারকে ভাঙার মতো উৎসেচক এই পাকস্থলীর মধ্যে, অর্থাৎ পাকরসের মধ্যে থাকে না। সুক্রোজ ভাঙে কার সাহায্যে? না, সুক্রোজ ভাঙে উইথ দ্য হেল্প অফ HCl, এবং সেটা ভেঙে তৈরি করে কি? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। কি ভেঙে কি তৈরি হচ্ছে আমি একটা চার্ট তোমাদের দিয়ে দেবো শেষে, সেটা দেওয়ার আগে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে মল্টোজকে ভাঙলে কি পাবো? মল্টোজকে ভাঙলে আমরা কি পাবো বলো? মল্টোজকে ভাঙলে আমরা 2 অণু কি পাচ্ছিলাম? 2 অণু গ্লুকোজ পাচ্ছিলাম। তাহলে আমরা বলতে পারি গ্লুকোজ প্লাস গ্লুকোজ ইকুয়ালস টু মল্টোজ। অন্যদিকে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ ইকুয়ালস টু সুক্রোজ। এবং পাকস্থলীতে শুধুমাত্র সুক্রোজের পরিপাক হয়। আমি বারবার এই জায়গাটা হাইলাইট করছি, কারণ এই জায়গাটা থেকে প্রশ্ন দেয় যে শুধুমাত্র কোন ধরনের শর্করার পাকস্থলীতে পরিপাক ঘটে? শুধুমাত্র সুক্রোজের, অন্য কোনো মানে শর্করার পরিপাক হয় না। তার কারণ সেখানে কোনো রকম আর উৎসেচক থাকে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পেলাম মুখবিবরে একটাই উৎসেচক আছে, প্রধান উৎসেচক, সেটা হচ্ছে টায়ালিন বা যেটাকে বলা হয় স্যালাইভারি অ্যামাইলেজ। সেই স্যালাইভারি অ্যামাইলেজের সাহায্যে আমরা দেখতে পাবো যেটা সেদ্ধ শ্বেতসার, যেটা পলিস্যাকারাইড, সেটা ভেঙে যাচ্ছে আইসোমল্টোজ, মল্টোট্রায়োজ। মল্টোট্রায়োজ মানে, ট্রায়োজ মানে 3টে, মল্টো মানে কি? মল্টোট্রায়োজ মানে সেখানে 3 অণু গ্লুকোজ পাবো। আলফা লিমিট ডেক্সট্রিন আর মল্টোজ এই উপাদানে ভেঙে যাচ্ছে। সেখানে মল্টোজটা, যেটা শুধু মল্টোজ, সেই মল্টোজটা ভেঙে পরিণত হচ্ছে 2 অণু গ্লুকোজ কোথায়? পাকস্থলীতে। নেক্সট খাবারটা তাহলে পাকস্থলী থেকে চলে যাবে কোথায়? ক্ষুদ্রান্তে বা স্মল ইন্টেস্টাইনে। এবং সেই ক্ষুদ্রান্তে আমরা দেখব, ক্ষুদ্রান্তে যখনই খাবারটা প্রবেশ করছে, সেই সময় 3টে রস এসে মিশছে। ভালো করে খেয়াল করো, একটা হচ্ছে অগ্নাশয় রস, ডিউডিনামে এসে মিশছিল, একটা হচ্ছে পিত্ত রস, আর একটা হচ্ছে আন্তরিক রস। এই 3 ধরনের রস এসে মিশছে কোথায়? ওই যে খাবারটা পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে আসছে। তারা আমরা দেখব কার্বোহাইড্রেটের সম্পূর্ণ পরিপাক ঘটাবে। তাহলে দেখো কিভাবে পরিপাক ঘটাবে সেটা ভালো করে এবার লক্ষ্য করো। না, ক্ষুদ্রান্তে যে খাবারটা এলো,
সেই খাবারের সাথে যে অগ্ন্যাশয় রস মিশছে, অগ্ন্যাশয় রসের যেটা পিএইচ আমরা জানি এটা ক্ষারীয় হয়, 8.6 ধরে নাও মোটামুটি পিএইচ। এবং এই অগ্ন্যাশয় রসে দুটো উৎসেচক থাকে যেটা শর্করা পরিপাকে সাহায্য করে। একটা হচ্ছে প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ, প্যানক্রিয়েটিক মানে প্যানক্রিয়াস থেকে খরিত হচ্ছে তাই, আর একটা হচ্ছে মল্টেজ। এরপর এই প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ কি করে, যেটা সেদ্ধ শ্বেতসার, অর্থাৎ তোমার ধরো তুমি মুখবিবরে তুমি ঠিকঠাক করে চিবোও নাই, তার ফলে তোমার ধরো মল্টোজে পরিণত হয়নি, তাহলে কি তোমার পরিপাক হবে না? দেখো আমাদের সৃষ্টি এমনভাবে করে রেখেছে যার মাধ্যমে কিন্তু তুমি যদি কোনো কারণে খেতে মানে চিবোতে ভুলেও যাও তোমার কিন্তু পরিপাক হবে। পরিপাক হবে না তা নয়, তার কারণ হচ্ছে তার জন্য ক্ষুদ্রান্তে রয়েছে অগ্ন্যাশয় রস, ক্ষুদ্রান্তে রয়েছে আন্ত্রিক রস, যারা কিন্তু কার্বোহাইড্রেটের পরিপাকে সাহায্য করে। এই যে অগ্ন্যাশয় রসে উপস্থিত যেটা প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ, সেটা স্টার্চ বা যেটা সেদ্ধ এবং অসেদ্ধ, অর্থাৎ তুমি যদি একটা কাঁচা আলুও খেয়ে নাও তোমার কিন্তু হয়তো সেইভাবে সেদ্ধ হবে না, তোমার লুজ মোশন হবে, কিন্তু এমনটা নয় যে তুমি কাঁচা আলু খেলে যে তুমি মারা গেলে, এমনটা হবে না, ঠিক আছে? তো সেটা কিন্তু সাহায্য করে কে, সেটা কিন্তু মানে ডাইজেশনে বা পরিপাকে সাহায্য করে কিন্তু প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ। এবং স্টার্চ ছিল তাকে ভেঙে দেয় কিসে, ডেক্সট্রিনে। মানে কিরকম, যে 12টা ফুলের মালা ছিল, মানে মনে করো 12টা ফুলের মালা ছিল, সেটাকে আমরা স্টার্চ বলছি, সেটাকে ভেঙে দিচ্ছে, দিয়ে 6টা করে ফুলের মালা করে দিচ্ছে, অর্থাৎ মালাই থাকছে, পলিস্যাকারাইডই থাকছে, কিন্তু সেটাকে শুধু দৈর্ঘ্যে কমিয়ে দিচ্ছে, ছোট করে দিচ্ছে। এরপর সেই ডেক্সট্রিনটা পুনরায় ভেঙে যায় উইথ দ্য হেল্প অফ প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ, কিসে ভাঙে, মল্টোট্রায়োজ, মল্টোজ এবং আলফা লিমিট ডেক্সট্রিনে, যেটা আমরা দেখেছিলাম অলরেডি, যেটা তোমার মুখবিবরে তৈরি হয়েছিল, যদি তুমি ভালো করে চিবোও তাহলে তৈরি হবে। ওই জন্য বারবার বলে ভালো করে চিবিয়ে খাও, চিবিয়ে খাও, চিবিয়ে খাও, কিন্তু তোমরা তো শুনবে না, তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি যত মানে তাড়াহুড়ো খাওয়ার সময়, এবং তার ফলে কি হয়, আমাদের ডাইজেশন ঠিকঠাক হয় না। তাহলে ডেক্সট্রিন ভেঙে দিচ্ছে কিসে, মল্টোট্রায়োজ, মল্টোজ এবং আলফা লিমিট ডেক্সট্রিনে। দেখো এখানে আমি বারবার বলছি, এখানে প্রতিটা পরিপাকের ক্ষেত্রে উৎসেচকের নাম এবং কি তৈরি হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। তুমি যত এগুলো বারবার রিভাইজ দেবে তোমার মনে গেঁথে যাবে, তুমি যত পড়বে না তত ভুলে যাবে, এবং মনে হবে যে বাবারে কি নাম, কি কঠিন নাম, মনে থাকছে না। এই প্রবলেমগুলো কিন্তু হবে, কারণ প্রতি বছরে ছাত্রছাত্রীরা বলে, তোমরাও আশা করছি বলবে, কেউ না কেউ তো বলবি যে স্যার মনে থাকছে না, এত নাম। তোমাকে জাস্ট বুঝতে হবে, এবং বুঝলেই মনে পড়ে যাবে। যে তাহলে দেখো ডেক্সট্রিন ভেঙে যাচ্ছে কিসে, মল্টোট্রায়োজ এবং মল্টোজে এবং আলফা লিমিট ডেক্সট্রিন। মল্টোট্রায়োজ মানে আমরা পড়লাম, মল্টোট্রায়োজ মানে কি আমরা পড়লাম, মল্টোট্রায়োজ মানে 3 অণু গ্লুকোজ। কি করে 3 অণু গ্লুকোজ, না মল্টোট্রায়োজ দেখো ভেঙে যাচ্ছে কিসে, গ্লুকোজ প্লাস মল্টোজে, আর মল্টোজকে ভাঙলে কি হয়, গ্লুকোজ প্লাস গ্লুকোজ। তাহলে মল্টোজ থেকে পাচ্ছি 2 অণু গ্লুকোজ, আর অলরেডি একটা গ্লুকোজ ছিল, তাহলে 3 অণু গ্লুকোজ আমরা পেয়ে যাচ্ছি কি ভাঙলে, মল্টোট্রায়োজ ভাঙলে। তাহলে দেখো গ্লুকোজ পেয়ে গেলাম, মানে মল্টোট্রায়োজেরও পরিপাক কমপ্লিট। আর কি পড়ে আছে, আর কি পড়ে আছে, যেটা পড়ে আছে আলফা লিমিট ডেক্সট্রিন। আলফা লিমিট ডেক্সট্রিনের উপর 3 ধরনের উৎসেচক কাজ করে, একটা হচ্ছে মল্টেজ, একটা হচ্ছে সুক্রেজ, একটা হচ্ছে আইসোমল্টেজ। মল্টেজ কি করে, আলফা লিমিট ডেক্সট্রিনকে গ্লুকোজ এবং গ্লুকোজে ভেঙে দেয়, তার মানে আলফা লিমিট ডেক্সট্রিনেরও পরিপাক হয়ে যাচ্ছে। সুক্রেজ আলফা লিমিট ডেক্সট্রিনকে ভেঙে দেয় গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে, এবং আইসোমল্টেজ ভেঙে দেয় গ্লুকোজ প্লাস গ্লুকোজে। এবার তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার কি এই 3টে উৎসেচক একসাথে কাজ করে? উত্তর হচ্ছে না। যে উৎসেচকটা মেনলি প্রধানত ক্ষরিত হয়, এটা ডিপেন্ড করে কোন উৎসেচকটার উপস্থিতি বেশি। যে উৎসেচকটা বেশি থাকবে সেই অ্যাকচুয়ালি কাজ করে। মল্টেজ যদি বেশি থাকে, মল্টেজ কি করবে, আলফা লিমিট ডেক্সট্রিনকে ভেঙে দেবে গ্লুকোজ প্লাস গ্লুকোজে। সুক্রেজ থাকলে সুক্রেজ ভেঙে দেবে আলফা লিমিট ডেক্সট্রিনকে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে, এবং আইসোমল্টেজ থাকলে তাকে ভেঙে দেবে গ্লুকোজ প্লাস গ্লুকোজে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি মুখবিবর থেকে এসছিল কি কি, দেখো মুখবিবর থেকে যেটা এসছিল খাবারে, সেখানে আমরা পেয়েছিলাম আইসোমল্টেজ। তাহলে আইসোমল্টেজ মানে কি, আইসোমল্টেজ আর মল্টেজ সেম, আইসোমল্টেজ মানে জাস্ট সেটা একটা সমবায় বা আইসোমার। তাহলে আইসোমল্টেজ আমরা দেখবো পরিপাক নালীর যখন ক্ষুদ্রান্তে যাচ্ছে সে ভেঙে যাচ্ছে কিসে, গ্লুকোজ প্লাস গ্লুকোজে। মল্টোট্রায়োজ ভেঙে যাচ্ছে 3 অণু গ্লুকোজে। আলফা লিমিট ডেক্সট্রিন আমরা দেখতে পাচ্ছি উইথ দ্য হেল্প অফ, সেটা সুক্রেজ হতে পারে, সেটা মানে মল্টেজ হতে পারে, সেটা আইসোমল্টেজ হতে পারে, সেটা পুনরায় গ্লুকোজ এবং ফ্রুক্টোজে ভেঙে যাচ্ছে। তাহলে দেখো কার্বোহাইড্রেটের পরিপাক সম্পূর্ণ হচ্ছে কিনা, আমাকে বলো, পরিপাক সম্পূর্ণ হচ্ছে কিনা? কারণ আমরা জানি যে কার্বোহাইড্রেটের পরিপাক সম্পূর্ণ তখনই হবে যখন আমরা যে কোনো ধরনের শর্করা থেকে কোনো একটা মনোস্যাকারাইড পাবো, সেটা গ্লুকোজ হতে পারে, সেটা ফ্রুক্টোজ হতে পারে, সেটা গ্যালাক্টোজ হতে পারে। তাহলে দেখো অগ্ন্যাশয় রসের মাধ্যমে আমরা দেখছি কার্বোহাইড্রেটের সম্পূর্ণ পরিপাক হয়ে যাচ্ছে কোথায়, না সম্পূর্ণ পরিপাক হয়ে যাচ্ছে ক্ষুদ্রান্তে। এবার মনে করো অগ্ন্যাশয় রস যদি কোনো কারণে ঠিকঠাক কাজ না করে, তাহলে কি পরিপাক হবে না? ডেফিনেটলি পরিপাক হবে। কার মাধ্যমে? সাক্কাস এন্টেরিকাসের মাধ্যমে।
তবে সাক্কাস এন্টেরিকাস মানে আমরা কি জেনেছিলাম? সাক্কাস এন্টেরিকাস মানে আমরা জেনেছিলাম অগ্নাশয় আন্তরিক রস। এবং এই আন্তরিক রসে বিভিন্ন উৎসেচক থাকে, যেমন সুক্রেজ ভেঙে দেয় সুক্রোজকে, কিসে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে বারবার বলছি যে যেগুলো ভাঙছে কিসে ভাঙছে সেটা গুরুত্বপূর্ণ। সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড, উৎসেচক হচ্ছে সুক্রেজ, শেষে এজ থাকবে উৎসেচকের, আর মানে সেটা শর্করা হলে ওজ থাকবে, যেমন গ্লুকোজ, ল্যাকটোজ, মল্টোজ, এগুলো হচ্ছে সব শর্করা। আর সুক্রেজ, এজ, ল্যাকটেজ, মল্টেজ, এগুলো হচ্ছে সব সেই উৎসেচকটা। ল্যাকটেজের সাহায্যে ভেঙে যাচ্ছে কিসে? গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজে। মল্টোজকে ভেঙে দিচ্ছে কি? মল্টেজ, কিসে? গ্লুকোজ প্লাস গ্লুকোজে। তাহলে দেখো দ্বিশর্করা যাবতীয় যা থাকে সব পরিপাক করে কে? আন্তরিক রস। এছাড়া আর কি? যদি সেটা স্টার্চ থাকে বা ডেক্সট্রিন থাকে, দেখো আন্তরিক অ্যামাইলেজ বা যেটাকে বলা হয় ইন্টেস্টিনাল অ্যামাইলেজ, সে পুনরায় ভেঙে দিচ্ছে কিসে? আইসোমল্টেজ, মল্টোট্রায়োজ, আলফা লিমিট ডেক্সট্রিন এবং মল্টোজে। সেই আইসোমল্টেজ আবার ভেঙে যাচ্ছে মল্টেজের সাহায্যে গ্লুকোজ প্লাস গ্লুকোজে। আলফা লিমিট ডেক্সট্রিন যেমন এখানে ভাঙছিল সেম মল্টোজ প্লাস মল্টোট্রায়োজে ভেঙে যাচ্ছে। মল্টোট্রায়োজ মানে 3 অণু গ্লুকোজ, আর মল্টোজ মানে 2 অণু গ্লুকোজে ভেঙে যাচ্ছে উইথ দ্য হেল্প অফ মল্টেজ। তাহলে তুমি দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা বোঝার ব্যাপার, সেটা হচ্ছে যখন কার্বোহাইড্রেট জাতীয় খাবার ক্ষুদ্রান্তে যাচ্ছে, সব ভেঙে তৈরি হয়ে যাচ্ছে গ্লুকোজ। আর সব ভেঙে যখন গ্লুকোজ তৈরি হয়ে যাচ্ছে, তার মানে আমরা কি বলতে পারি? কার্বোহাইড্রেটের পরিপাক সম্পূর্ণ হলো না হলো না? বলো। কার্বোহাইড্রেটের পরিপাক সম্পূর্ণ হলো। এবার তুমি আমাকে বলো কার্বোহাইড্রেটের পরিপাক বুঝতে কোথায় অসুবিধা হলো? বারবার বলছি এখানে তোমাকে শুধু খেয়াল রাখতে হবে কোন শর্করা কে কে ভাঙছে, অর্থাৎ কোন উৎসেচক ভাঙছে। এবার বলো তোমাদের বুঝতে কোথায় অসুবিধা হয়েছে? কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা নাসিমা, দেখো নসিমা, আমরা যেটা পড়ছিলাম, তুমি মধ্যখানে এলে বলে আমি তোমাকে লিঙ্ক করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা পড়ছিলাম, এর আগে পড়ে এসেছি পিত্তরস, এবং দেন আমরা পড়ছিলাম যে কার্বোহাইড্রেটের পরিপাক কিভাবে হয়। আমরা আগের ক্লাসগুলোতে দেখবে পড়েছিলাম যে কার্বোহাইড্রেটের পরিপাক কোথায় কোথায় হয়, মুখবিবরে হয়, পাকস্থলিতে হয়, ক্ষুদ্রান্তে হয়। এবং এখানে আমরা দেখলাম যে কিভাবে হয় না। কার্বোহাইড্রেটের পরিপাক আমরা যেটা দেখতে পাচ্ছি, যে কার্বোহাইড্রেটের পরিপাক মূলত বেশ কিছু উৎসেচকের সাহায্যে হয়, যে উৎসেচকগুলো মুখবিবরে এবং তোমার ক্ষুদ্রান্তে অবস্থিত। এবার মুখবিবরে কার্বোহাইড্রেটের পরিপাক সম্পূর্ণ হয় না, সম্পূর্ণ হয় কোথায়? ক্ষুদ্রান্তে। আচ্ছা অর্পণ, তোমার ইয়ে থেকে আওয়াজ আসছে, একটু প্লিজ মিউট করো যদি ইয়ে হয় আর কি। তো দেন আমরা যেটা পাই আর কি, সেটা মুখবিবরে আমরা যেটা দেখতে পেলাম, যে মুখবিবরে যে একটা উৎসেচক থাকে তার নাম হচ্ছে টায়ালিন। সে কি করে? সে মুখবিবরের যে খাবার রয়েছে, সেই খাবারটা হচ্ছে সেদ্ধ শ্বেতসার, তুমি যেটা খাচ্ছ সেই সেদ্ধ শ্বেতসার, এছাড়া তুমি অসেদ্ধ শ্বেতসারও খেতে পারো, কিন্তু অসেদ্ধ শ্বেতসারের মুখবিবরে কোনো পরিপাক হয় না, শুধুমাত্র সেদ্ধ শ্বেতসারেরই কিন্তু মুখবিবরে পরিপাক হয়। এবং সেই মুখবিবরে যে সেদ্ধ শ্বেতসার ছিল, সেটা উইথ দ্য হেল্প অফ টায়ালিন সেটা পরিণত করে কিসে? পরিণত করে এই তিনটি এই চারটে উপাদানে। একটা হচ্ছে আইসোমল্টেজ, মল্টোট্রায়োজ, আলফা লিমিট ডেক্সট্রিন, মল্টোজ। খুব ইজিলি ভাবো, তাহলে আমরা মুখবিবরের মধ্যে সেদ্ধ শ্বেতসার উইথ দ্য হেল্প অফ টায়ালিন ভেঙে যাচ্ছে চারটি উপাদানে। কি কি চারটি উপাদান? আমার সাথে নিজে নিজে রিপিট করো, বারবার বলছি, মুখে না বলো, মনে মনে রিপিট করো, যে চারটি উপাদানে ভাঙছে। যেটা ছিল সেদ্ধ শ্বেতসার, সেটা টায়ালিন উৎসেচকের সাহায্যে ভেঙে যাচ্ছে। কিসে কিসে ভাঙছে? আইসোমল্টেজে ভাঙছে, মল্টোট্রায়োজে ভাঙছে, আলফা লিমিট ডেক্সট্রিজে ভাঙছে, ডেক্সট্রিনে ভাঙছে, আর একটা মল্টোজে ভাঙছে। এরপর সেই খাবারটা চলে যাচ্ছে কোথায়? মানে এই যে আইসোমল্টেজ, মল্টোট্রায়োজ, আলফা লিমিট ডেক্সট্রিন, মল্টো, যেটা চলে যাচ্ছে কোথায়? এটা চলে যাচ্ছে তোমার পাকস্থলিতে। পাকস্থলিতে সেরকম কোনো পরিপাক হচ্ছে না, তার কারণ হচ্ছে পাকস্থলিতে কোনো উৎসেচক থাকে না কার্বোহাইড্রেট পরিপাককারী, শুধুমাত্র সুক্রোজের পরিপাক হচ্ছে, সেটা ভেঙে যাচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে। দেন তাহলে খাবারটা চলে যাবে কোথায়? সেটা চলে যাবে ক্ষুদ্রান্তে। এবং এই ক্ষুদ্রান্তে 3 ধরনের রস এসে মিশছে। একটা হচ্ছে অগ্নাশয় রস, একটা হচ্ছে পিত্তরস, একটা হচ্ছে আন্তরিক রস। তার মধ্যে পিত্তরসে তো আমরা একটু আগেই দেখলাম, পিত্তরসে কোনো রকম খাদ্য পরিপাককারী উৎসেচক থাকে না, শুধুমাত্র পিত্তলবণ, যেটা ফ্যাট পরিপাকে সাহায্য করে। পিত্ত রসের মধ্যে কোনো রকমের উৎসেচক কিন্তু থাকে না। বারবার বলছি, পরীক্ষায় প্রশ্ন দেয় নিচের কোনটি উৎসেচক বিহীন, তো অবশ্যই পিত্তরস অপশন থাকলে পিত্তরস হবে। তা সত্ত্বেও কেন পিত্তরস খাদ্য পরিপাকে সাহায্য করছে? কিভাবে সাহায্য করছে?
না আমরা যেটা জানি যে পিত্তরসের মধ্যে উপস্থিত থাকে পিত্ত লবণ, সোডিয়াম টরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট, তারা ফ্যাটকে ভেঙে ছোট ছোট খণ্ডে পরিণত করে, যেটাকে বলে ফ্যাটের ইমালসিফিকেশন বা ফ্যাটের অবদ্রব্য। সেটা লাইপেজ উৎসেচকের সাথে যুক্ত হয়ে তৈরি করছে, অ্যাকচুয়ালি ফ্যাটের পরিপাক ঘটাচ্ছে। ঠিক আছে, কেউ কি এলো না? তো দেন আর কতক্ষণ ক্লাস হবে? হয়ে গেছে, আজকে কার্বোহাইড্রেট পরিপাকটা করেই ছেড়ে দিচ্ছি। দেন আমরা দেখতে পেলাম যে অগ্ন্যাশয় রসের মধ্যে দুটো উৎসেচক থাকে, একটা হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ আর একটা হচ্ছে মল্টেজ। সেই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ কি করে, যেটা খাদ্যের মাধ্যমে গৃহীত স্টার্চ বা সেদ্ধ শ্বেতসার, সেটা সেদ্ধ বা অসেদ্ধ শ্বেতসার, সেটাকে ডেক্সট্রিনে রূপান্তরিত করে। সেই ডেক্সট্রিনটা পুনরায় ভেঙে যায় কিসে, মল্টোট্রায়োজ এবং মল্টোজে এবং আলফা লিমিট ডেক্সট্রিনে। এটা হচ্ছে ডাইস্যাকারাইড হিসেবে আর কি। এই যে আলফা লিমিট ডেক্সট্রিন, এটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড। এটা কি, এটা হচ্ছে ডাইস্যাকারাইড। কারণ কি, দেখো ভাঙলে এই আলফা লিমিট ডেক্সট্রিন যখন আলটিমেটলি ভেঙে গেছে তখন দুটো করে উপাদান তৈরি হয়েছে। এবং মল্টোট্রায়োজ সেটাও ভেঙে যায় কিসে, গ্লুকোজ, গ্লুকোজ এবং গ্লুকোজে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি উইথ দ্য হেল্প অফ অগ্ন্যাশয় রস আমরা দেখতে পাবো প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ যে উৎসেচক আছে, সেই উৎসেচক কি করে, তোমার ডেক্সট্রিন, স্টার্চ, মল্টোট্রায়োজ এবং আলফা লিমিট ডেক্সট্রিনকে পুরো ভেঙে দিচ্ছে কিসে, গ্লুকোজে এবং ফ্রুক্টোজে। অর্থাৎ একক শর্করা এবং কার্বোহাইড্রেটের পরিপাক সম্পূর্ণ হচ্ছে। যদি অগ্ন্যাশয় রসের দ্বারা পরিপাক না হয় তাহলে কে পরিপাক করবে, তাহলে পরিপাক করবে আন্তরিক রস। মানে যেমন হচ্ছে ধরো সেই বিয়ের বাড়িতে, ফর এক্সাম্পল বিয়ের বাড়িতে যদি সেই দেখবে কোনো একজন ব্যক্তি হয়তো কোনো একটা সময় দিতে পারছে না, অর্থাৎ বিয়ের বাড়িতে ধরো ফর এক্সাম্পল মাছ আনতে যেতে হবে। এবার মেয়ের দাদা মাছ আনতে যাওয়ার সময় নেই, তাহলে মেয়ের দাদা যদি না কাজ করতে পারে তাহলে অন্য কেউ আনতে হবে, আনতে তো হবেই, কারণ পরিপাক তো হতেই হবে। ঠিক একই রকম মাছ তো আনতেই হবে, কারণ বিয়ে বলে কথা। একই রকম অগ্ন্যাশয় রস যদি সেরকমভাবে কাজ করতে না পারে তখন কাজ করবে কে, আন্তরিক রস। তাহলে আন্তরিক রসে কি কি উৎসেচক থাকে, আন্তরিক রসে উপস্থিত সুক্রেজ, সেটা ভেঙে যায় সুক্রোজকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে। ল্যাকটোজকে ভেঙে দেয় ল্যাকটেজ, গ্লুকোজ এবং গ্যালাক্টোজে। মল্টোজকে ভেঙে দেয় মল্টেজ, গ্লুকোজ এবং গ্লুকোজে। এছাড়া যে যদি স্টার্চ, ডেক্সট্রিন থাকে তাকে পুনরায় স্যালাইভারি অ্যামাইলেজ নয়, কিন্তু এটা হচ্ছে আন্তরিক অ্যামাইলেজ বা ইন্টেস্টিনাল অ্যামাইলেজ, অর্থাৎ আন্তরিক কোষ থেকে খরিত অ্যামাইলেজ। সে স্টার্চকে ভেঙে দিচ্ছে কিসে, আইসোমল্টেজ, মল্টোট্রায়োজ, আলফা লিমিট ডেক্সট্রিন এবং মল্টোজে। আইসোমল্টোজ আবার পুনরায় ভেঙে যাচ্ছে মল্টোজের সাহায্যে। আইসোমল্টোজ আর মল্টোজ একই জিনিস, শুধু বারবার বলছি আইসোমার, সমবায়ক। ঠিক আছে, যেমন সেই গ্লুকোজ আর গ্যালাক্টোজ সমবায়ক সেরকম, এবং সেটা ভেঙে যাচ্ছে কিসে, গ্লুকোজ এবং গ্লুকোজে। আলফা লিমিট ডেক্সট্রিনও ভেঙে যাচ্ছে মল্টোজ এবং মল্টোট্রায়োজ, এবং মল্টোট্রায়োজ দেন ভেঙে যাচ্ছে গ্লুকোজ, 3 অণু গ্লুকোজ তৈরি করছে, এবং মল্টোজ থেকে 2 অণু গ্লুকোজ তৈরি হচ্ছে উইথ দ্য হেল্প অফ মল্টেজ। তাহলে এই হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট পরিপাক। দেন আমরা নেক্সট দিন প্রোটিন পরিপাক শুরু করব। তো তোমরা আমাকে বলো কারোর কোনো এবার সমস্যা রয়েছে কিনা। কোনো জায়গায় সমস্যা রয়েছে? স্যার বলছি যে এই চ্যাপ্টারটা পরিপাকটাই এত দূর, তাই তো? এখনো অনেকগুলো হবে, তাই তো? এটা পরিপাকটা মানে আজকে আমি ভেবেছিলাম চ্যাপ্টারটা শেষ করে দেবো, মানে কার্বোহাইড্রেট পরিপাক যেরকম দেখলে এত কমপ্লিকেটেড নয়, প্রোটিন এবং ফ্যাট পরিপাক। সেখানে আমরা দেখতে পাবো যে তোমার কি করে এই যে উৎসেচকের সাহায্যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের আলটিমেটলি ব্রেকডাউন হচ্ছে, পরিপাক হচ্ছে, তাহলেই এই চ্যাপ্টারটা শেষ। দেন আমরা 3 ও নাম্বার আচ্ছা, চ্যাপ্টারে যাব। ও আচ্ছা। বুঝতে পারলে? আর কারো কোনো প্রোটিন জিজ্ঞাসা? পরিপাক আর ফ্যাট পরিপাক হবে, তাই তো? শুধু দুটো হবে? প্রোটিন হলো, এরপর ফ্যাট আর হ্যাঁ মানে আর দুটো হবে, প্রোটিন আর ফ্যাট। কার্বোহাইড্রেটের হলো, ও ঠিক আছে। এই কার্বোহাইড্রেট পরিপাকই মানে কিছুই না, কার্বোহাইড্রেট পরিপাক মানে কিভাবে জটিল শর্করাটা ভেঙে তৈরি করছে সরল শর্করা। সেটা হুম, 3 জায়গায় ভাঙছে। মূলত পাকস্থলীতে শুধু সুক্রোজটা ভাঙছে, এছাড়া মুখবিবরে ভাঙছে, আর একটা হচ্ছে ক্ষুদ্রান্তে ভাঙছে। কোন উৎসেচকের সাহায্যে ভাঙছে সেটা 2-3 বার পড়লেই তোমার ধাতস্থ হয়ে যাবে। যেমন তুমি মুখবিবরে একটাই উৎসেচক, সেটা হচ্ছে টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ। অন্যদিকে ক্ষুদ্রান্তে আমরা পাবো 2 ধরনের রস, একটা অগ্ন্যাশয় রস আর একটা হচ্ছে আন্তরিক রস। অগ্ন্যাশয় রসের মধ্যে দুটো প্রধান উৎসেচক, একটা হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ আর একটা হচ্ছে তোমার মল্টেজ। অন্যদিকে যেটা আন্তরিক রস, সেখানে সব ধরনের উৎসেচক রয়েছে, সেখানে মল্টেজ রয়েছে, সেখানে সুক্রেজ রয়েছে, সেখানে ল্যাকটেজ রয়েছে, সেখানে সব ধরনের উৎসেচক রয়েছে, যার মাধ্যমে আলটিমেটলি যেটা পলিস্যাকারাইড আমরা কার্বোহাইড্রেট খাদ্য গ্রহণ করেছিলাম সেটা আলটিমেটলি ভেঙে যাচ্ছে তোমার গ্লুকোজে, না হলে ফ্রুক্টোজে। এই হচ্ছে ব্যাপার, জটিলতার কোনো জায়গা নেই। বোঝা যাচ্ছে কি? এবং এই বারবার যখন আমরা ধরে ধরে প্রশ্ন এরপর প্রশ্ন অ্যান্সার করবো না, দেখবে তুমি পড়তে বাধ্য হবে, আচ্ছা এই প্রশ্নটা এই কোন উৎসেচক করে, তোমার মনে ধ্যান আসবে, আচ্ছা চলো দেখি তো কোন উৎসেচক করে, তখনই তোমার দেখবে রেডি হয়ে যাচ্ছে।
তো এখন নামগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, ওরে বাবারে কত নাম, খুব ঘিঞ্জি লাগছে, সব একদম খিচুড়ি হয়ে গেল। প্রথম ক্লাসে যদি খিচুড়ি হয়ে যায় জানবো যে ঠিকঠাকই আছে। দুবার তিনবার ক্লাসটা দেখবে বা দুবার তিনবার পড়বে, তাহলেই আমি যে পিপিটিটা পাঠাবো সেটাও একটু দেখবে, তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বলো কারোর কোনো সমস্যা আছে কিনা? মণিদীপা? স্যার আজকে আমাদের এখানে এত গান চলছে হুম, যে কি মানে কোন দিকে কোনটা মন দেবো আমি এটাই বুঝতে পারছি না। বেশ তাহলে ঠিক আছে, চলো আজকে গানেই মন দাও, বিয়ে বলে কথা। আর নাসিমার কোনো প্রশ্ন আছে? না ঠিক আছে, বেশ তাহলে আজকে কার্বোহাইড্রেট পরিপাক অবধি থাক। আর নাসিমা তুমি যেহেতু লেট করলে, প্রথম অংশটুকু একটু দেখে নিও, আমি রেকর্ডেড ফর্মের ক্লাসটা তোমাদের পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো আজকে সবাইকে টাটা জানাচ্ছি, সবার দিন ভালো কাটুক, চলো রাখছি।